জায়গাটুকু দিচ্ছে নাকি? হ্যাঁ, নতুন করে শুরু করতে হবে। আগেরটা কোথায় দাঁড়ান? মেইন জায়গাটুকুই বাদ রয়েছে। শুরু করি, ওইটার একটা ব্যবস্থা করা যাবে। এরকম ক্লাস অনেকগুলো নেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমি যে দুইটা অ্যাডসেট ডুপ্লিকেট করলাম, এটার মানে কি? আমার এই ক্যাম্পেইনের বাজেট তাইলে কত হয়ে গেল? এই ক্যাম্পেইনটার ভিতরে দুইটা অ্যাডসেট ক্রিয়েট করার মানে কি হইছে? বাজেট কত হইল? 25-50 হয়ে গেছে। তো আমি তো এত ডলার দিয়ে এত ডলার বাজেট করতে পারি না। তো এইটাই মূলত হচ্ছে আপনার ক্যাম্পেইনের এবি টেস্টিং। ক্যাম্পেইনের এরকম দুইটা আলাদা আলাদা অ্যাডসেট ক্রিয়েট করতে হবে, আলাদা আলাদা অ্যাডসেট ক্রিয়েট হবে। আপনি যদি চান যে বাজেট কমায় দিয়ে দুইটা সমান করতে পারেন, আমি যদি দুইটাতে 12.5 দেই, তাহলে আমার বাজেটটা ওকে হয়ে যায় না? ওকে হয়ে যায়। তো এভাবেও করতে পারি, অথবা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এটা আমি এখন বলতেছি হচ্ছে কি এবি টেস্টিং এর কথা, যে আমি দুইটাতে আলাদা আলাদা বাজেট দিয়ে দিলাম, অ্যাড চললো, যেটা ভালো হবে, যে একটা ভালো হবে সেটা বন্ধ করে দিব, যেটা ভালো হবে সেটা চলবে, আর যেটা খারাপ হবে সেটা আমি বন্ধ করে দিব, যেটা রেসপন্স খারাপ আসবে। ঠিক আছে, এটা হচ্ছে এবি টেস্টিং এর রুল। বাট এটাতে কি, আমি ভালো খারাপ নির্ধারণ করতে যে আমার যেটা খারাপ চলতেছে সেটাতে একটা খরচ চলে যাচ্ছে না, স্পেন্ড চলে যাচ্ছে না। তো ওই প্রবলেমটাকে সলভ করার জন্যই মূলত হচ্ছে এই নিচের অপশনটা, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এটা যখন এনেবল করে দিব, এটা যখন এনেবল করে দিচ্ছি, একটু নিচে দেখেন বাজেট বলতেছে এখান থেকে সিলেক্ট করতে। এই জায়গাটা থেকে বাজেটটা সিলেক্ট করলে আমার অ্যাড সেটের ভিতরে ঢুকে দেখবেন আর কোনো বাজেট দেওয়ার অপশন নাই। আমি আমার বাজেটটাকে সেন্ট্রালাইজ করে দিছি, যে একদম মেইন ক্যাম্পেইন যেখানে, ওখান থেকে আমার বাজেটটা সেট করে দিছি $10। এই দুইটা অ্যাড চলবে, যেটা বন্ধ করে দিলে একটা, দুইটার মধ্যে যেটা ভালো চলবে সেটা রাখবো, আর একটা বন্ধ করে দিব। দুইটার জন্য যে ভাগ আলাদা আলাদা ভাগ ছিল, এদের মধ্যে প্রথম থেকেই টেস্টিংটা শুরু হয়ে যায়। সরি, এদের দুইজনের মধ্যে এই অ্যাডসেট আর এই অ্যাডসেটের মধ্যে একটা রান হওয়ার পরেই ফেসবুক টেস্টিংটা শুরু করে দেয়। সেই কারণে আমি খুব দ্রুত বুঝে যাই যে এটার মধ্যে কোনটার রেসপন্সটা ভালো হবে, আমি সেটা বন্ধ করে দিই। এবং যে বন্ধ করার প্রয়োজন হয় না, যেটা রেসপন্স বেশি ভালো সেটা বেশি রান করতে থাকে। আপনি এই ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন এটা সিলেক্ট করে যখন বাজেট দিবেন, তখন আপনার বাজেটের বেস্ট ইউজটা হবে। অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে দুইটা অ্যাডসেট ক্রিয়েট করে দিতে হবে। দুইটাতে আমি দুই টাইপের অডিয়েন্স সিলেক্ট করে দিব। আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন? মানে সেম প্রোডাক্ট বাট অডিয়েন্স আমরা দুই ধরনের সিলেক্ট করে দিব। জি, বা এরিয়া দুটো সিলেক্ট করে দিব। এরিয়া দুইটা সিলেক্ট করে দিলাম। অডিয়েন্স বিভিন্ন ভাবে আমরা চেঞ্জ করে দিতে পারি। কারো দরকার হলে সেম অডিয়েন্স আমি একটা চালালাম। কথা কি বুঝতে পারছেন? নিচে যে কন্টেন্ট, আমি অ্যাড কপিতে যে কন্টেন্ট সেটা চেঞ্জ করে দিলাম। আমরা কিন্তু এরপরে যে আবার অ্যাড কপিরও কিন্তু ডুপ্লিকেট করতে পারি, যেটা গত ক্লাসে দেখানো হয়ে গেছে। অ্যাড কপিরও ডুপ্লিকেট করতে পারি, মানে এবি টেস্টিং এর ভেতরে আরো টেস্ট করতে পারি। আমরা প্রথমে এই অপশনটা এনেবল করে দিয়ে, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন এটা এনেবল করে দিয়ে এখান থেকে বাজেট সিলেক্ট করে দিতে পারতেছি। বাজেট সিলেক্ট করার পর দুইটা আলাদা আলাদা, দুইটা তিনটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করে। এক একটা অ্যাডসেটের জন্য তো মিনিমাম $5 দিতে হয়। আপনি $5 করে দিলেন, বা আপনি $10 দিলেন, তিনটা ম্যাক্সিমাম তিনটা অ্যাডসেট রান করলেন, আপনি তিনটাতে আলাদা আলাদা অডিয়েন্স দিয়ে দিলেন। একটা রান হওয়ার একদিনের মধ্যে আপনি বুঝে যাবেন যে কোনটার রেসপন্স ভালো, বাকিগুলো আপনি বন্ধ করে দিলেন। মেইন যে বাজেটটা আছে তখন যেটা রেসপন্স ভালো সেটাতে চলে যাচ্ছে। ফেসবুক কি এটা ওই যে যখন যেটা ভালো করবে রেসপন্স পাবে, ওইখানে কি অটোমেটিক ওই বাজেটটা ম্যাক্সিমাইজ করে দেয়? তো এরপরে আপনি চাইলে বন্ধ করে দিলে তো ফুল ম্যাক্সিমাইজেশনের কিছু নাই, ফুল হয়ে গেল। কারো কোনো কোশ্চেন আছে? না, আমার ভাই এই যে এখানে, এই যে আমি
এটা সিলেক্ট করলাম, দেখেন এটার আন্ডারে কয়টা অ্যাড কপি, এদিকে নিচে মনে হয় আরেকটা সিলেক্ট করা আছে, নো এটা যাচ্ছে না কেন? এই যে দুইটা কপি দেখতেছেন না, এই দুইটা হচ্ছে ক্রিয়েট করা। এই যে এগুলাতে ডিলিট করার কিছু নেই, বন্ধ করতে হবে, জাস্ট বন্ধ করতে হবে। আজান দিতেছে। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা আপুরা কি সবাই বুঝতে পারছেন? আরেকবার বলবেন? দাঁড়ান বলতেছি। What's the issue? আচ্ছা, যে ভাই বুঝতে চাইছিলেন আপনারা আর ক্লিক করা অফ করেন। আমরা এখানে দুইটা টার্মের কথা বলা হয়েছে, একটা হচ্ছে এবি টেস্টিং আর একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এবি টেস্টিংটা মূলত কি, এখানের মধ্যে অত ঝামেলা না, যে আমরা যদি এই সেম ধরেন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা হয়ে গেছে, আমি যদি এখন এটাকে ডুপ্লিকেট করে দেই কি হবে? ডুপ্লিকেট করে দিলে সুবিধা কি আছে, অসুবিধা কি আছে, এটা বলেন। দুইটা ভাই ডুপ্লিকেটের বিষয়টা বুঝতেছি না। আপনি ওখানে মোট 4টা কপি দেখলাম, দুটো হচ্ছে মেইন আইডির আর একটা হচ্ছে দুইটা মেইন ডিআইডির কপি। এটা আলাদা আলাদা। আপনি ওইটার কথা বাদ দেন, এখন আমি আবার আপনাকে নতুন করে বোঝানোর চেষ্টা করতেছি। আপনি শুধু এইটার কথা বলেন, আস্তে বুঝে যাবেন। যে আমি একটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পরে আমি সেটাকে ডুপ্লিকেট করছি, তাহলে এই জিনিসটার মানে কি? ডুপ্লিকেট করার পরে আমি তো পারি যে ডিফারেন্ট এরিয়ার জন্য আমি ওই ক্যাম্পেইনটা একই প্রোডাক্টের রান করতেছি। আমি আরেকটা মানে আমার ইউজার গ্রুপ বা আমার যে কাস্টমার আমি ইয়া করতে পারছি যে তাদের কাছে আমার এটা একটা সুবিধার কথা বলছে ভাইয়া, বুঝতে পারছেন? আমি ডুপ্লিকেট যেটা করছি সেটার ভেতরে যে আমি আমার অডিয়েন্সটা চেঞ্জ করে দিতে পারি না, অডিয়েন্স তারপরে ইমেজ এগুলো চেঞ্জ করে দিতে পারি, যে কোনো কিছুই চেঞ্জ করা সম্ভব, সবকিছুই চেঞ্জ করে দিতে পারি। ইমেজ চেঞ্জ করে দিলে এবি টেস্টিং হইলো কই থেকে? ও আচ্ছা, কিন্তু একই রকম থাকতে হবে, কিন্তু অডিয়েন্স চেঞ্জ করে দিলাম। আমি একই ক্যাম্পেইন বানালাম, এটার পর এটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট যেটা করছি সেটাতে আমি কি করছি, অডিয়েন্সটা চেঞ্জ করে দিছি। তার কারণে কি হলো, যে একই সময়ে একটা আমি বুঝে নিতে পারতেছি যে কোন অডিয়েন্সটাতে কোনটা, আমি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি যে কোন অডিয়েন্সের রেসপন্সটা বেশি, বুঝতে পারছেন? এখন এখানে এটা হচ্ছে সুবিধাটা, আমি যেটা রেসপন্স বেশি ওটাকে রেখে বাকি অন্যটাকে ডিলিট করে দিব, অফ করে দিব, বুঝতে পারছেন? অসুবিধা হইলো আমি যেদিকে ক্রিয়েট করছি
প্রথমটা তো $10 ছিল, দ্বিতীয়টা তো $10 খরচ হয়ে যাচ্ছে, মানে আমি ক্যাম্পেইনের বাজেট বাড়িয়ে দিতেছি। এটা তো 10, এটা তো 10, বুঝতে পারছেন? এটা হচ্ছে এবি টেস্টিং। ওকে, এবি টেস্টিংটা মূলত ক্যাম্পেইনের জন্য, একটা ক্যাম্পেইন মানে দুইটা ক্যাম্পেইনের মধ্যে এবি টেস্টিং করা হয়, দুইটা ক্যাম্পেইনের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, বুঝতে পারছেন? অথবা আপনাদের হচ্ছে ধরেন জামা কাপড়ের বিজনেস, ক্লথিং এর বিজনেস, আপনারা দুইটার অডিয়েন্স সেম রাখছেন, একদম সবকিছু সেম, অডিয়েন্স চেঞ্জ করেন না, দেখবেন যে একটা রেসপন্স ভালো আর একটা রেসপন্স খারাপ। আপনি অডিয়েন্স চেঞ্জ করার মতো পাচ্ছেন না, হতে পারে যে আপনি যখন ক্লথ এই কিওয়ার্ড গুলো মানে একদম একটা বিজনেসের জন্য প্রাইমারি কিওয়ার্ড যেগুলো সেগুলোতে টার্গেট করবেন, সেটা রেসপন্স অবশ্যই ভালো আসবে। আপনি যখন অন্য ক্লথিং কারা পছন্দ করে, যারা ফুড পছন্দ করে তারাও ক্লথিং পছন্দ করতে পারে, এই জন্য ইনডিরেক্ট যখন অডিয়েন্স টার্গেট করবেন তাদের রেসপন্সটা নাও ভালো হইতে পারে, না ভালো হওয়ার সম্ভাবনাটাই বেশি। আপনি যদি সেম অডিয়েন্সও যদি রেখে দুইটা এই ডুপ্লিকেট করে দেন, রেসপন্স আলাদা আলাদা আসে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডিসাইড করতে পারি কোনটা ভালো কোনটা খারাপ। সেম অডিয়েন্স, সবকিছু সেম, শুধুমাত্র আমি আমার কস্ট অপটিমাইজেশন করার জন্য আমি দুইটা অ্যাড চালাইছি, একদিনের ভেতরে যেই কস্টই যায় যাক আমি অফ করে দিলাম, যেটা খারাপ রেসপন্স আসছে আমি সেই কাজটাও করতে পারি, অডিয়েন্স চেঞ্জও করে দিতে পারি। যেটা মানে যতটুকু আজকের দিনের জন্য যতটুকু হওয়ার ছিল ততটুকু হয়ে বাকিটা স্পেন্ড হবে না। তো এবি টেস্টিং মূলত ক্যাম্পেইনের মধ্যে করা হয়, আর ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন যেই অপটিমাইজেশন অপশনটা সেটা হচ্ছে ক্যাম্পেইনের ভেতরে দুইটা অ্যাড সেটের জন্য করা হয়। ঘুরে ফিরে ভাই একই কথা, কিন্তু ঘুরে ফিরে একই কথা, এই জন্য এগুলো আসলে দেখাতে চাই না, অনেক ক্লাসে দেখানো হয় না যে আপনি দুইটা ডুপ্লিকেট ক্যাম্পেইন করলেন না। আমি এটা ডিলিট করে দেই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমি এটাতে ক্লিক করলে দেখেন এই নিউ ক্যাম্পেইনের ভেতরে দুইটা অ্যাড সেট। আপনি যখন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা সেট করে দিবেন তখন আপনি বাজেটটা মূলত ক্যাম্পেইনের ভেতর ক্রিয়েট করতে পারবেন, অ্যাড সেটে যে দরকার হবে না আর। তো ক্যাম্পেইনের মধ্যে যখন আপনি বাজেট সেট করে দিচ্ছেন তখন নিচের যে দুইটা অ্যাড সেট ক্যাম্পেইনের ওই বাজেটটা থেকে যেই অ্যাড সেটের রেসপন্স ভালো সেটাকেই বেশি রিচ করাবে, সেটাতেই কস্ট কম আসবে, রেসপন্স ভালো আসবে। তো আপনি যেটা খারাপ সেটা বন্ধ করে দিবেন, যেটা ভালো সেটা রেখে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল। এখন এই যে আপনি তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স কি? মূলত বাজেট আপনি যদি এবি টেস্টিং করেন আপনাকে দুইটা আলাদা আলাদা বাজেট দিতে হচ্ছে, আর যদি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন করেন বাজেট একটা দিয়ে দিবেন সেন্ট্রালি, ওইটার আন্ডারে যে দুইটা অ্যাড সেট আছে ওদের দুইজনের বাজেটটা রেসপন্সের উপর ডিপেন্ড করবে। $10 দিয়ে দিবেন ক্যাম্পেইন বাজেটের মধ্যে দেখা এবং অন করে দিচ্ছেন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা অন করার কারণেই তো মূলত আপনার এই জায়গাটাতে বাজেটের অপশনটা দেখাচ্ছে, তাই না? এটাতে কি আগে দেখাচ্ছিল? এটা অফ করে দিলে দেখেন এখানে কি ক্যাম্পেইনের বাজেট অপটিমাইজেশন শো করতেছে না। আমি যখন এখানে এটা কোথায় শো করতেছে এখন আসলে এটা যখন অফ করে দিচ্ছি তখন দেখেন এখানে আবার বাজেটটা শো করতেছে। আমার কথা হলো আমি এটা সেন্ট্রালি যেহেতু হ্যান্ডেল করব, আমি এখান থেকে যদি ক্যাম্পেইন, আপনাদের কনফিউজ হওয়ার কিছু না যে ভাই এখানে কেন দিচ্ছি, এখানে দেওয়ার কারণে আপনি এখানে যেটা দিবেন সেটা আপনি এটার ভিতরে যদি আরো 10টা অ্যাড সেটও ক্রিয়েট করেন $10 বেশি কাটবে না। আপনি যদি হায়ার লেভেলে এই এবি টেস্টিং করতে যান আপনার এই খরচ $10 থাকবে। সো আপনি চাইলে যতগুলো ইচ্ছা ততগুলো অ্যাড সেট ক্রিয়েট করতে পারেন, বাট ধরেন এই $10 জন্য 3 থেকে 3টার বেশি অ্যাড সেট ক্রিয়েট করা উচিত না।
এটাই হচ্ছে মূলত আপনার অ্যাড সেট, ক্যাম্পেইন বাজেটের আর এবি টেস্টিং। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন আর হচ্ছে এবি টেস্টিং। উপরে আছে ভদ্রলোক, এই এবি টেস্টিং বন্ধ হয়ে যাবে। এবি টেস্টিং এর মধ্যে পার্থক্য, একটাতে এবি টেস্ট করতে গেলে বাজেট বাড়া দিতে হয়, যেটা ভালো হবে সেটা থাকবে, বাকিটা বন্ধ করে দিবেন। আর ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন করতে গেলে বাজেট বাড়াতে হয় না, কমায় দেওয়া হয়। বাজেট আপনি আপনার পছন্দ মতো যেটা চান সেটাই দিবেন, এবং রেজাল্ট আপনি নিজে অ্যাড সেটের জন্য, একটা অ্যাড সেটের জন্য আপনি দুইটা অ্যাড সেটের জন্য অটোমেটিক্যালি ফেসবুক রেসপন্স ক্যালকুলেট করে সে তখন আপনি একটা ডিসিশন নিয়ে নিতে পারবেন যে অ্যাড সেট কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে। এগুলোতে কনফিউজ হওয়ার কিছু নেই ভাই। আপনারা যখন মার্কেটিং করতে যাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন কোনটার জন্য কি হচ্ছে না হচ্ছে। আর যারা বুঝতেছে তাদের জন্য তো ভালো। আর এই যে নিউ অ্যাড, আপনারা প্রত্যেকটার জন্য প্রত্যেকটার আলাদা আলাদা আপনারা ডুপ্লিকেট ক্রিয়েট করতে পারেন। কিন্তু এই অ্যাড সেটের আন্ডারে আবার আপনি যখন অ্যাড কপি আরো ডিফারেন্ট দিয়ে দিবেন তখন আরো অপটিমাইজেশনের চান্স চলে আসে। বাজেট আপনি $10 দিচ্ছেন, এটার ভিতরে আপনি দেখা গেছে বাজেট $10 দিয়ে আমি আপনাদেরকে একটা, এটা কি এরকম হতে পারে না যে আমি ডিফারেন্ট প্রোডাক্টের জন্য নিয়ে নতুন নতুন অ্যাড সেট দিচ্ছি? পারবে না কেন? অবশ্যই পারবে। বাজেট আপনার যেটা, এই এখন আমি এখানে যদি 10টা অ্যাড সেট দেই, ধরেন আমি বাড়াচ্ছি, দেখেন সাথে ওদের যে চাইল্ড অ্যাড কপিটা আছে সেটাও ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমি এখানে দেখেন টোটাল 5টা অ্যাড সেট দিচ্ছি, আমার বাজেট কিন্তু বাড়েনি। কারণ আমি উপরে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা অন করে দিয়ে আসছি। এই $10 ভেতর থেকেই এই অ্যাড সেট গুলোর জন্য খরচ হবে। যতগুলো অ্যাডসেট থাকবে সবই $10 মধ্যেই কাটবে। হ্যাঁ, $10 মধ্যে বেশি কাটবে না। এখন আমি এবার দেখেন আমি এই প্রত্যেকটার ভেতরে একটা একটা করে আবার এই যে এবার হচ্ছে অ্যাড কপি ডুপ্লিকেট করে দিচ্ছি। প্রত্যেকটার ভেতরে যে অ্যাড কপিটা ছিল সেটাও ডুপ্লিকেট করে দিচ্ছি। অবশ্যই আমার কাছে আরো ইমেজ থাকতে হবে, প্রত্যেকটার জন্য আমি আমার অ্যাড কপি ডুপ্লিকেট করে দিচ্ছি। দেখেন বাজেট এখনো $10। এখানে আমরা এগুলো কেন করতেছি? আমাদের একটা ইমেজ কাস্টমারের ভালো নাও লাগতে পারে, আরেকটা ইমেজ ভালো লাগতে পারে, আমার সেটা বের করতে হবে। আমি আগে থেকে তো জানি না, অ্যাড না চালালে। নিজেরটার জন্য এত বড় হয়ে গেছে যে নিজেরটার জন্য ক্লিক যে করতেছি ওটা এটার জন্য আরেকটা কপি ক্রিয়েট হয়ে গেছে। এই যে এতগুলো অ্যাড দেখাচ্ছি, এতগুলো অ্যাড সেট বানাইছি, বাজেট উপরে যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনে $10 দিয়ে সেই $10। এটা আরেকটা ভালো যে আপনার এবি টেস্টিং এর জন্য তো $5 নিচে যাওয়া যাবে না, সো আমি $10 অনেকগুলো অ্যাড সেট দিতে পারি। আপনি একটা এবি টেস্টিং এর ভিতরে, এই জন্য এবি টেস্টিংটাকে সরায় নিতেছে, ঘুরে ফিরে সব একই কথা ভাই। এবি টেস্টিং এর ক্ষেত্রে আপনি এখন আপনারা বলতে পারেন ভাই এগুলো এবি টেস্টিং করতে গেলে কি হইতো, প্রত্যেকটার জন্য $2 করে ভেঙে ভেঙে দিতে হইতো। আর এখানে আমি একবার $10 দিয়ে আসি, বারবার দেওয়ার আমার পেন নিতে হচ্ছে না। আমার একটা ক্যাম্পেইনের ভিতরে $10 সবার উপরে দিয়ে আসি, যে একদম ফাদারকে দিয়ে আসি, সে তার বাচ্চাদের মধ্যে ভাগ করে দিতেছে। আর এটা হচ্ছে আপনার কি, এই এখন যে এক্সাম্পলটা বলছি সেটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আর এবি টেস্টিং মানে আমি বাচ্চাদেরকেই দিয়ে দিতেছি $2 করে একদম ফিক্সড। আমার ধরেন 5টা ভালো ছেলে, এখানের মধ্যে 5 জন ভালো, 5টা ছেলে আছে, এদের মধ্যে কেউ ভালো কেউ খারাপ। এখন মানে যেই ছেলেটা একটু বেয়ারা, তাকে টাকা দিলে সেটা যে ভিডিও গেমস খেলে ফুর্তি করে খরচ করে ফেলবে, কেউ আছে সেভ করবে। এখন আপনি জানেন না, আপনি তখন কি করবেন? বাবাকে দিবেন নাকি ওদেরকে দিবেন? বাবাকে দেওয়া উচিত। বাবা বুঝে কার কেমন লাগবে, কে কেমন, কারে দিলে ভালো তাকে দিয়ে দিবে। এটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আর এবি টেস্টিং হচ্ছে আপনি জানেন না কে ভালো কে খারাপ, আপনি সবাইকে দিয়ে দিবেন। এখন ফেসবুকের ক্ষেত্রে আপনি যেটা কন্ট্রোল করতে পারেন যে এদিকের মধ্যে 5 জনকে দেওয়ার পরে দেখলেন কে কিভাবে খরচ করতেছে। যখন দেখলেন যে একজন খুব একটা ভালোভাবে খরচ করতেছেন, আপনি তার থেকে টাকাটা নিয়ে নিতে পারতেছেন ফেসবুকের ক্ষেত্রে।
বুঝতে পারছেন? আপনি যদি সময় না হয় যে আপনি চেক করতে পারেন নাই, সেই ক্ষেত্রে কি হবে? এরা তো যে খারাপ সে তারটা খারাপ খরচ করে নষ্ট করে চলেই যাবে, শেষ হয়ে যাবে। আপনারাকে মানে আপনি চেক করার যদি সুযোগ না পান, বাট অপটিমাইজেশনের ক্ষেত্রে যেহেতু বাবাকে দিয়ে দিচ্ছেন, বাবা কম বেশি করে খরচ, সে ভালোকে ভালো দিবে, খারাপকে কম দিবে, এভাবে করে দিবে, সবাইকেই দিবে। আপনি কি করলেন? তখন আবার চেক করে যেটা খারাপ ওটার থেকে টাকাটা নিয়ে ভালোটার ভিতর দিয়ে দিলেন। কিছু কি বুঝতেছেন আমার কথা? কে খারাপ? হ্যাঁ, কিন্তু বাবার অভ্যাসটা হচ্ছে যে বাবা যে খারাপ তাকেও দিবে, একটু একটু কম কম দিবে, আর আমাদের কাজ থাকবে যে ওকে দিবই না, অফ করে দিব। যেটা গেছে গেছে, যেটা বাকি আছে সেটা নিয়ে ভালোটাকে দিয়ে দিব। সন্তানের দিকে না, আমাদের আবার সন্তানের দিকে নজর রাখতে হবে, বাবা ঠিক মতো দিতেছে কিনা। আমার থেকে কেন জানি মনে হচ্ছে বুঝানোর স্টাইলটাতে অনেকে বুঝতেছে, অনেকে বুঝতেছে না। ভাই আপনার কি মনে হয় আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ, আপনি কি এবি টেস্টিং এর ক্ষেত্রে ধরেন একজন খারাপ করছে, আপনি যদি চান যে ভালো করতেছে তাকে টাকাটা দিয়ে দিতে হবে, তাকে ম্যানুয়ালি টাকাটা দিতে হবে। ওর থেকে নিয়ে যে ভালো করতেছে তার ভিতরে আবার বাজেট আপনাকে যত টাকা বাকি আছে আপনার টাইপ করে দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? বাচ্চাদের ক্ষেত্রে স্টার্টিং সেটা কম, একদম একদম কম যাবে আপনার, তখন আরো অপটিমাইজ করার জন্য যেটাতে কম যাচ্ছে সেটা বন্ধ করে দিবেন। ক্লিয়ার আপুরা? বুঝতে পারছেন? আপনার ভাবে তো আমার একটু মনে হচ্ছে না আপনি যে বুঝতে পারতেছেন। আপনারা হাসাহাসি করবেন না কেউ। আপনি যদি না মানে কি কতটুকু বুঝছেন এটা আমাকে বলেন, তাহলে আমি আপনাকে আগামী ক্লাসে আবার জিজ্ঞেস করব। হ্যাঁ, তারপরে আপু আপনি ভিডিওতে আপনি মানুষ সামনে বসে রয়েছে, তাহলে আপনারা ভিডিও দেখতেন, আপনারা ফিজিক্যাল ক্লাস করতে আসছেন কেন? ভিডিওর দাম তারা কম। আমি খুবই চিন্তায় পড়ে গেছি। যাই হোক, এখানে দেখেন এই একটা অ্যাড কপি ক্যাম্পেইনের আন্ডারে 5টা অ্যাড সেট, 3 2 5টা অ্যাড সেট, প্রত্যেকের আবার 2টো করে এখানে আলাদা আলাদা বাচ্চাদের দেখা যাচ্ছে, টোটাল 10টা। এখানে মানে ব্যাপারটা হচ্ছে আমি যে 5 জন বাচ্চার কথা বলছি তাদের আবার 2টা করে বাচ্চা আছে। এখানে এই ক্যালকুলেশনটা এখানে এরকম হয়েছে যে আপনার নানার কাছে টাকাটা, দাদার কাছে টাকাটা দিছিলেন, দাদার ছেলেদের মধ্যে দিছে, দাদার ছেলেরা আবার তার ছেলেদের কাছে দিছে। তো আপনি এভাবে করে করলে সব জায়গায় আপনি অপটিমাইজেশন, যা ছেলের মানে নাতির কাছ থেকেও আপনি অপটিমাইজ করতে পারবেন, ছেলের কাছ থেকেও অপটিমাইজ করতে পারবেন। অপটিমাইজেশনের অনেক সুযোগ। অপটিমাইজেশন ক্লিয়ার? এবার আপনাদের দুইজনের মধ্যে একজন বলতে হবে আমাদের। কি আমি বুঝলাম না, বলেন। আপনারা বুঝতেছেন নাকি? না বুঝলে আমরা জিজ্ঞেস করেন, সমস্যা নাই তো। এগুলা দিয়ে ভালো গিগ ক্রিয়েট করা যাবে, ব্যাপক অপটিমাইজেশন করতে পারি আমরা। ক্লায়েন্টে এটা লিখবেন বাংলায়, প্লিজ কনভার্ট দিস ইন ইংলিশ। তাহলে বাংলাতে ইংলিশ লিখবেন,
ইংলিশেই লিখবেন। কি বাংলা- লাইনটা কি লিখতে বলছি জানি? আমরা ব্যাপক ব্যাপক, BEPOK। আমাদের ব্যাচে হচ্ছে একদম কাজ পাইছিল, হচ্ছে ভাইয়ের সাথে এরকম কম্বিনেশন করছিল, এটা সেম যেরকম বলছেন আপনি। তারপরে আমি খুব ব্যস্ত আছি, আমি আপনার সাথে পরে কনভার্স করতে পরে কথা বলতেছি। হচ্ছে অনার্সটা দিয়েছি, হ্যাঁ, অনার্সটা দিয়েছি পরে। ওরে বাংলাদেশের ক্লায়েন্ট মনে হয়। না না, ইউএসএ ক্লায়েন্ট ছিল। তো USA ওনারা তো এইসব ল্যাঙ্গুয়েজ বুঝেন না, আচ্ছা এটা কোনো ইয়েতে আসে না। তো বাংলায় যে লিখছে এটা কিভাবে বুঝবে? বাংলা না, বাংলা ইংলিশ আর কি, ব্যাপক লেখছে, ব্যাপক তো না, মানে বাংলা আছে না ইংলিশে পড়ে। তো ওই লোক তো আর ইংলিশ এটা যে যেটা বুঝে না। মানে ফেসবুকে যেভাবে চ্যাটিং করি না আমরা, ভাই আপনি কি বুঝছিলেন কি এটা? বলবো? না থাক। আচ্ছা এবার হচ্ছে শেষ, আপনাদের হচ্ছে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সটা বাকি স্যারেরা। ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স কার জন্য আছে? ভিডিও ভিউজের জন্য। আপনাদের ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স অপশনটা হচ্ছে, আমি দেখাই, ভিডিও ভিউজে গেলে আমরা অবশ্যই পাবো। ভিডিও ভিউজে যাই, এখানের মধ্যে অনেকগুলা অবজেক্টিভে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স সাপোর্ট করে, অনেকগুলা করে না। ভিডিও ভিউজ, তারপরে পোস্ট এঙ্গেজমেন্ট, এগুলাতে এই দুইটাতে করে খুব সম্ভবত, আমার ঠিক মনে নাই। আমি হচ্ছে এরপরে লিড জেনারেশনও খুব সম্ভবত করে, কিন্তু করে কোথায়, মানে আপনারা কোথা থেকে দেখবেন যে আপনাদের এই অপশনটা অন আছে কিনা? এই জায়গাটাতে, এই জায়গাটা থেকে হচ্ছে আপনি আপনার ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সটা আপনি এনাবল করতে পারেন। এখন যদি এখানে ভিডিও দেই, ভিডিও আছে আমার কাছে, ভিডিও আছে, আমি $5 কেমন ভিউ আসে দেখুন। এত ফোন আসতেছে কেন? $5 ভিউর আবার 3 সেকেন্ডের যদি ভিউ হয়, তাহলে $1 আপনার 30 থেকে 50টা ভিউ হবে। এটা আরো বেশিও দেখতে পারে, একটু ওয়েট। হ্যালো হ্যালো, এরকমই ভিউ পাবেন। এটা হচ্ছে এভারেজটা বলছি, ভালো হইলে আর একটু বেশি পাবেন। আচ্ছা এখন এখানের মধ্যে আমি একটা ভিডিওর কথা বলছি, দেখি আমার ভিডিও কোথায় আছে। একটা আবার ফোন দিচ্ছে, আর ধরবো না। চার্জারটা খুলে দিন। হ্যাঁ চার্জারটা খুলে দিন, চার্জ হয়ে গেছে। হ্যাঁ এটা আমি খুলে দিয়ে ভাবছিলাম। আমি একটা ভিডিও অ্যাড করে দিছি, দেখছেন? ভিডিও অ্যাড করা হয়ে গেছে, ওকে ফাইন। এখন তাহলে এদিকে আবার কি কাজ? এদিকে হচ্ছে আমরা যখন এই ভিডিওটা অ্যাড করতেছি, সে ক্লিক করলে কি ভিডিওটা দেখতে পাবে, আর কি কিছু দেখতে পাবে? হ্যাঁ, আর কি কিছু দেখতে পাবে না, শুধু ভিডিও যা দেখাইতেছে তাই দেখবো। আমি যদি এরকম করে দিতে পারি যে সেই ভিডিওটা দেখার জন্য ক্লিক করলে কোনো কারণে সে স্ক্রিনে ভিডিও দেখতেছে, স্ক্রিনে আবার ক্লিক করতেই পারে, বা একটা দেখার জন্য যখনই ক্লিক করবে তাকে আসলে আমি টোটালি ডিফারেন্ট জায়গায় নিয়ে যাব, যেখানে ভিডিও থাকবে, নিচে আমার প্রোডাক্টের ব্যাপারে আলাদা আলাদাভাবে প্রোডাক্টগুলোও থাকবে। এরকম যদি দেখা দেই, এটা এরকম, এটাতে কাস্টমারের এক্সপেরিয়েন্স ইনস্ট্যান্ট, আমি তাকে একটা এক্সপেরিয়েন্স নেওয়ার ওয়ে করে দিচ্ছি। তো এটা কোথা থেকে অ্যাড অ্যান্ড ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সে যাব? এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আমি টেমপ্লেটে না যাই, টেমপ্লেটে গেলে আপনারা দেখলে বুঝবেন। আমি একদম একটা ব্ল্যাঙ্ক ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স ক্রিয়েট করি। তো সে যেহেতু ভিডিওতে ক্লিক করলে ভিডিওটা দেখার জন্য ভিডিওতে ক্লিক করবে, আমি আবারও ভিডিওটা ওখানে অ্যাড করে দেই। প্রথমে আমি টোটালি একটা ধরেন ওয়েবসাইট, ওয়েব পেজ ক্রিয়েট করতেছি, সেই ভিডিওতে ক্লিক করলে তাকে ডিরেক্ট একটা কাস্টমাইজড ওয়েব পেজে নিয়ে যাবে। আমি ভিডিওটা এখান থেকে আবারও সেম ভিডিওটা আপলোড করলাম, ডান। এই যে গেল, সে ক্লিক করে প্রথমে ভিডিওটা দেখবে। এবার আমি কম্পোনেন্ট ইউজ করব হচ্ছে যে কোনো আমার ইচ্ছা মতো। আমি ক্যারোসেল একটা কম্পোনেন্ট ইউজ করলাম। ক্যারোসেলের আগে আমি একটা বাটন অ্যাড করি।
বাটন অ্যাড করি, ক্যারোসেলটা চলে আসছে না, ক্যারোসেলটা একটু পরে দেই। ক্যারোসেল পরে দেখ, আমি এখানে একটা বাটন অ্যাড করি, বাটনের নাম দিব বুক নাও। না, আমি বাটনের নাম দিব হচ্ছে, বাটন না দিয়ে টোটালি, আমি বাটন না দিয়ে ধরেন এখানে বাটনকে ঘুম পাড়াই, আমি এখানে একটা টাইটেল দিতে চাই। ওয়েট, আমি একটা টাইটেল দিব, টেক্সট ব্লক দিব, টেক্সট ব্লক দিলাম, সি আওয়ার অল মডেল, অল মডেল। ওকে, ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাক করে দিলাম। কিন্তু ওই যে ভিডিও দিশা গেলে নিচে একটু লেখা আসে, ওই লেখাগুলো হ্যাঁ ভাইয়া, যে ভিডিও যেগুলো নিচে লেখা আসে ওঠানো মতো ওই ইয়েগুলো। না, এটাতে ক্লিক করলে টোটালি আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে, ঠিক আছে। আর ওইটা আপনি যেটার কথা বলতেছেন যে ভিডিওর নিচে আরো অ্যাড দেখায়, যে ওগুলার কথা বলতেছেন, প্রোডাক্ট দেখায় যে, ওই যে আপু আপনি ওটা পারছিলেন শেষ পর্যন্ত, আমি দেখাইতেছি আপনাদের। আচ্ছা, এখন হচ্ছে সি আওয়ার অল মডেল। এখানে এরপরে হচ্ছে আমি একটা ক্যারোসেলের ভিতরে আমি আমার বাকি প্রোডাক্টগুলা, মানে আমার প্রোডাক্টগুলোকে আবার অ্যাড করব। এখানে কি দেখাইবো, এত ইমেজ কিসের, ধরেন এটা ধরেন আমার একটা, এখানে দুইটা বাইক দেখাচ্ছে, এটা ধরেন আমার একটা বাইকের ইমেজ। আপনাদের কনফিউজিং চেহারা দেখে আমার ভয় লাগতেছে, আমি একটু 2-4টা ইমেজ নামায় নিয়ে আসি। আপনারা যদি বুঝছেন কি বুঝেন নাই, রেসপন্স না করেন, বা আপনাদের চেহারা দেখে আপনারা অনলাইনে যারা ফিজিক্যালি ক্লাস করতে আসছেন তাদের ব্যাপারটা হচ্ছে, আমি তো চেহারা দেখে বুঝি কে বুঝতেছে কে বুঝতেছে না। তো না বুঝলে এমনি এভাবেই যাবে, ও ফোন দিতে দিতে তো মারা যাবে। হুন্ডা কিনেই তো হবে। ওই হোন্ডা কিনবে, কিন্তু আমার তো এখন ব্যথার মতো সময় নেই, আমি ক্লাসে যাই হোক। হ্যাঁ, কোথায় যেন আমি এখানে আমি কয়েকটা স্পেসিফিক বাইকের ইমেজ নামায় আনি, দাঁড়ান। আমার অনেক ইমেজ, 2015 ও যখন ভিডিওটাতে ক্লিক করবে তখন কি ভিডিওটা আগে দেখাবে, না ভিডিওটা ক্লিক করার সাথে সাথে পিকচার? ভিডিওটা তো দেখাচ্ছেই, ভিডিওটাতে সে যখন ক্লিক করবে তখন এবার যে নেক্সট পেজের মধ্যে আবার সে ভিডিওটা দেখতে পাবে, বাট নিচে এসব এগুলোও দেখতে পারবে। দাঁড়ান, ওয়েট, অল ডিজাইন হিয়ার ঘুমাচ্ছে কেন, লোড হচ্ছে তাই। সে এতবার ফোন নিতেছে, আইডি কার্ড। আরে বাবারে, এর ফোনের ঠেলায় তো আমার আসতেছে না, এই যে নেট আসতেছে না, এই যে আসছে। এখানে আমার একটা কোনটার ভিতরে, আল্লাহ, কিন্তু খুঁজতে গেলে হারায় যাব। ওয়েট, 2020, এই যে পাইছি, কপাল ভালো। আমি 2-3টা ইমেজ ডাউনলোড করে নেই। একটা নামছে, 2টা নামছে, 3টা নামছে। ওকে, ডান। আমি এখন হচ্ছে আমি আমার বাইকের ছবিগুলো এখানে রিপ্লেস ইমেজ দিলাম, আপলোড, ডাউনলোডে যাও, ফার্স্টে এইটা,
ওকে, এই যে এখানে সেকেন্ড ডেট ক্লিক করলাম। আমি ক্যারোসেল আর্ট কি কেউ কি জানেন? ক্যারোসেল আর্ট দেখানো হয়েছিল না আপনাদেরকে? না, কি খালি না কয়। ওই ক্যারোসেল আর্ট। দেখা যাচ্ছে। বলছেন না নাকি? ওইভাবে দেখান নাই কিন্তু ধারণা আছে। আমি এখানে কি আমার প্রোডাক্টগুলো তাকে শো করতে পারতেছি এইখানে। এই যে এই জিনিসটা কাস্টমার এখানে আসলে মানে এই ভিউটা কি কাস্টমার বাইরে থেকে পেত? ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স অ্যাড না করলে কি পেত? একটা কাস্টমার ইমেজে ক্লিক করতে গেলেই ওই ভিডিওটা দেখলেই ভিডিওর আগে পিছে কোথাও না কোথাও ক্লিক করার তাকে ডিরেক্ট এখানে নিয়ে আসে। এখানে কি ভাই স্টিল ইমেজ দিয়েও করা যায় সেম কাজটা? হ্যাঁ স্টিল ইমেজ। হ্যাঁ, উপরের এই জিনিসটা, হ্যাঁ ওই স্টিল ইমেজের ক্ষেত্রেও হবে। আপনার কোনো ইমেজ নাই, আপনি সেটা পাবেন হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট অবজেক্টিভে। এখানে তো আপনার ভিডিও ভিউজ যেহেতু আপনাকে ভিডিও দিয়েই কাজ চালাতে হচ্ছে, বাট ইয়ের ক্ষেত্রে এই ইমেজের ক্ষেত্রে আপনি এখানের মধ্যে আমি চাইলে আবার এখানে ইমেজও অ্যাড করতে পারতাম, সমস্যা নাই। ভিতরে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সের ভেতরে আপনি ভিডিও দিচ্ছেন নাকি ইমেজ দিচ্ছেন সেটার কোনো মাথা ব্যথা নাই, আপনি আপনার পছন্দ মতো এখানে ডিজাইন করতে পারবেন। বাট ওই যে পোস্ট এঙ্গেজমেন্ট এই ভিডিও ভিউজ দিলে বাইরে, আমি একটু আগে বাইরে একটা ভিডিও দিয়ে আসলাম না যেটা মেইনলি মূলত দেখবে, সেটা কিন্তু ভিডিওই দিতে হচ্ছে, এখানে ভিডিও ছাড়া আর কোনো অপশন নাই। পোস্ট এঙ্গেজমেন্টে ভিডিও দিতে পারবেন, ইমেজও দিতে পারবেন, বাইরেও দিতে পারবেন, ভিতরেও দিতে পারবেন। মেন যেটা শুরু করতে হবে ভিডিও রান করে। জি না, মেইন ইয়ে আপনি ভিডিও দিয়ে না দিলেও হবে। তাহলে অন্য পোস্ট এনগেজমেন্ট করে আসতে হবে। হ্যাঁ, পোস্ট এঙ্গেজমেন্ট করে আসবেন, সমস্যা নাই। এবার আমি আবার একটা ফাইনাল তাকে একটা বাটন দিয়ে দেই, চাইলে আরো বাটন দিতে পারতাম। বুক নাও এটা দিলাম, এটার কালার দিলাম। এটা কোথায় লিখছি আমি? বুক নাও। আরে কচুরে, এগুলোর মধ্যে ওয়েবসাইট দিয়ে দিতে হবে, না দিলে মনে হয় না সমস্যা হবে, হতেও পারে, আমি দেখতেছি। আরে বাবা, এত ওয়েবসাইট কোথা থেকে আসছে? এখানে এই যে বুক নাও, ব্যাকগ্রাউন্ড কোথায়? ব্যাকগ্রাউন্ড কালার, বাটন কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমি এখান থেকে যেটা ইচ্ছা দিলাম আর কি, আর বাটন কালারও যেটা ইচ্ছা দিলাম। চেঞ্জ হয় না কেন? সাদা দিছি যে। ও বর্ডার বাটন কালারই না এটা, ও বাটনটার কালার এটা। ফন্ট কালার করতে হবে, ফন্ট কালার এইখানে, এই যে ফন্ট কালার, ঠিক আছে। বুক না, এখানে আমি আমার একটা লিংক দিয়ে দিতে পারি। ঘুমায়েন না কেউ? ডান। এদিকের মধ্যে কি এই যে আমার যখন কেউ ক্রিয়েট করবে, এই যে ভিডিওটা দেখাচ্ছে সি অল আওয়ার প্রোডাক্টস, এখানের মধ্যে সে এদিকে ক্লিক করলে এক এক করে না এখান থেকে দেখাচ্ছে না, এই যে এইভাবে করে সে যখন এখানে ক্লিক করবে, এই জায়গাটাতে ক্লিক করবে, তখন এক এক করে চেঞ্জ হতে থাকবে, ডানের ইমেজগুলো দেখাতে থাকবে, তারপরে বুক নাও। ঠিক এরকম একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে, তার ফুল স্ক্রিন, মোবাইলের ফুল স্ক্রিন। ভিডিওটা যখন আমরা দেখি, ভিডিওটা একটু দেখায় না, একটা পোর্শন জুড়ে দেখায়। যদি ক্লিক না করি উপরে ফেসবুকের আরো অন্যান্য পোস্টস দেখায়, যদি ক্লিক করি ভিডিওটা শুধু একটু জুড়ে দেখায়, আর যদি ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স ক্লিক করি তাহলে উপরে ভিডিও দেখাবে, তারপর এখানে ইমেজগুলো দেখাবে, তারপরে নিচে বাটনটা দেখাবে, একটা ওয়েবসাইটের মতো, ওয়েব পেজের মতো। এটাকেই মূলত ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স বলতেছে। সেভ দিলাম, এখানে নাম লেখার অপশন ছিল 484 DGM DGM 484 সেভ দিলাম। কিছু এরর দেখাতে পারে আমার মনে হয়, কারণ আমি অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক দেই নাই। কান্না করতেছে কেন? এই সে বলতেছে দিকে ওয়েবসাইটের লিঙ্ক দিতে।
সো এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়েবসাইটের লিংক দিয়ে দিতে হবে যদি ক্যারোজল এই কম্পোনেন্টটা আপনি ইউজ করেন। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমি একটু কষ্ট করে এখন অপশনাল লেখা আছে ওয়েবসাইটের এখানে তো অপশনাল লেখা ওয়েট ওই যে ডেস্টিনেশন, তাহলে কেন লাল বাতি দেখালো? দেয়ার ইজ এন এরর ইন লাভ তো উপরে কিছু জন নিয়ে লেখা লেখা এটা ওই যে আইটেম 4 মিসিং। ওয়েট, এটা ডিলিট করে দেই। সেভ করলাম, ফিনিশ। ইনস্ট্যান্স এক্সপেরিয়েন্সটা আমার এই যে দেখছেন ছোট্ট করে দেখাচ্ছে, অ্যাড হয়ে গেছে। এটা কোথায় দেখাবে দেখেন, এই যে এই চিহ্নটা দেখতেছেন না, এই যে তীর চিহ্নটা, এরকম অ্যাড দেখলে আপনি ওগুলাতে ক্লিক করে দেখবেন। এটার মানে হচ্ছে এখানে একটা ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স অ্যাড করা আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সের ঘটনা গেল। এখন হচ্ছে ওই যে আঙ্গুলের চিহ্নটা কি ভিডিওর সাথে থাকবে নাকি? ওটা আমি আমার ভিডিওর মধ্যে দিছি, এমনি করে আঙ্গুলের চিহ্ন যে ওটা ভিডিওর মধ্যে দেওয়া। নিচে দেখেন নিচে দেখেন ওখানে কি যে বাটন আছে। কারণে বানাইছিলেন ভিডিও হ্যাঁ হ্যাঁ, এটা না ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স না, এটা বাইরের এই যে এটা দেখে, এটার কারণে উল্টা ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সে গেলে দেখায় যে নিচের বুক নাও বাটনে ক্লিক করেন। এখন এটা তো অ্যাডের ক্ষেত্রে ঠিক আছে, বাট ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সে গেলে তো নিচে কোনো বুক নাও বাটন নাই, একদম নিচে আছে। আমি যেটা দিয়ে আসছি। আছে একটা এখন 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 আমি আরেকটা অ্যাড দেখাবো বলছিলাম। এটা অবজেক্টিভটা ওই দিন আপনি বলার পরে আমি ওটাতে আমার একটা অ্যাডও দিয়েছিলাম। আমি ওই এত কষ্ট না করে ওই অ্যাডটা যে চেক করি তাহলেই আমি বের করে ফেলতে পারবো। ওয়েট, ওই অ্যাডটার ভিতরে অবজেক্টিভ ক্লিক করে চেক করলে আমার বের হয়ে আসবে। বাবা রে বাবা, স্লোলি যাচ্ছে। ক্যাটালগ অ্যাডের ভিতরে সেটা ছিল। রেস্ট্রিকশন দেখতে দেখতে ওয়েট, আমি একটু রেজাল্ট গুলো দেখে নেই। 8 জানুয়ারি, এটা কালকে রাতে দিছিলাম একটা। 60 ডেজ ভিডিও, 60 ডেজ অডিয়েন্স কপি। এটার মানে কি বলেন, কি করছি এটাতে? যারা 60 দিনের মধ্যে পেজে আসছে, পেজের সাথে এঙ্গেজ হয়েছে, এর ভিতরে এঙ্গেজের কথা বলা নাই, এঙ্গেজের কথা অডিয়েন্সের মধ্যে বলা। বাট আমি হচ্ছে একদম যাতে বাইরে থেকে বোঝা যায় যে এটা কেন দিছিলাম, সেটার জন্য অ্যাকচুয়ালি এভাবে করে লিখে দিছি যে কেন আমি বাইরের থেকে দিছি, বাইরের ভিতরে কি আছে। 60 দিনের ভেতরে যারা আসছে তাদেরকে, কিন্তু কালকে এটা কপি দিছি, এটা আসলে এক্সক্লুড করছি পরে যে আবার 60 দিনেরটা। যাই হোক, ওটা কোনো ঘটনা না। আমি একটু যেটা দেখতে চাই, যেটা দেখার জন্য মূলত আসছি এখানে, আমার একটা ক্যাটালগ অ্যাডটাতে মনে হয় এই ঘটনাটা ঘটেছিলাম আমি। ওয়েট দেখি, এই যে এরকম না আপু, দেখেন
জি এটা ক্যাটালগ অ্যাডের থেকে, বুঝতে পারছেন? এটা আপনি উপরে এখানে ইমেজ দিয়ে দিলেও হবে, এটা উপরে ইমেজ দিয়ে করতে পারবেন। আমি দেখি, আমি নিজে বানায় নিজে ভুলে গেছি। এটাতে আমি ক্যাটালগ সেলস অবজেক্টিভটা নিছিলাম। ক্যাটালগ সেলস অবজেক্টিভটা নেওয়ার পরে এখান থেকে আবার ক্যাটালগটা সিলেক্ট করে দিছিলাম। ওয়েট, ক্যাটালগ এখান থেকে সিলেক্ট করতে হয় নাই, অ্যাডস ম্যানেজারের থেকে সিলেক্ট করা হয় নাই। মূলত ক্যাটালগ সেলস এই অবজেক্টিভটা সিলেক্ট করলে আপনি অপশনটা পাবেন। এখানে দেখেন আমার ক্যাটালগ সিলেক্ট করে দিছি। হ্যাঁ, তার মানে কি আমার শপে গিয়ে আবার হচ্ছে ক্যাটালগ ঠিক করতে হবে? আর এই যে ভিডিওটা আলাদাভাবে এখানে পোস্ট করছি, বুঝতে পারছেন? ভিডিও যে এখানে এই ক্যাটালগ অবজেক্টিভটা সিলেক্ট করলে, ভাই আপনিও জিজ্ঞেস করছিলেন ক্যাটালগ অবজেক্টিভ সিলেক্ট করলে আপনি হচ্ছে এরকম ভিডিও, মানে এটা এখন দারাজ অ্যাভেলেবেল এই অ্যাডটা দেয়। একটা ভিডিও দেখাচ্ছে তার প্রোডাক্টের ব্যাপারে, নিচে প্রোডাক্টগুলো চেক করার, আর এখানে ক্লিক করলেই তাকে ক্যাটালগে নিয়ে যাচ্ছে। এই প্রোডাক্টগুলো একদম সিরিয়াল বাই বক্স বক্স সবগুলার প্রাইস টাইস সহ সবকিছু দেখায়। তো এই এখানে এটা কেন দেখাচ্ছে? আচ্ছা, এদিকে একটু প্রবলেম আছে, যাই হোক। এখান থেকে আরো অনেক চেঞ্জ করা যাইতো। আমরা ক্যাটালগ সেলস এর মাধ্যমে উপরে ভিডিও আর নিচে এরকম কারসর বলেন ভাই, যে ক্যাটালগ গুলো আমার যে ক্যাটালগ আছে সেই ক্যাটালগটা আমি আবার এখানে প্রেজেন্ট করতে পারতেছি। ওকে, যাই হোক, এবার আমরা আমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আপনাদের কি কখনো এটা দেখাইছিলাম না একদিন? আমার এই যে একটা লাইভ অ্যাড, এই অ্যাকাউন্টটা কখনো দেখানো হয়েছিল? না ভাই, এই অ্যাকাউন্টটা আসলে নেই। আচ্ছা, আচ্ছা, এরপর হচ্ছে আপনারা ওই যে রেজাল্ট, আপনাদেরকে ধরেন এটা দেখাই। এটাতে ক্লিক করলাম, একটা অবজেক্টিভ চুজ করলাম। এটার মধ্যে এটা কি চলতেছে? ওই যে ইমেজ সহ ভিডিওটা, এটা চলুক। ভিডিও অ্যাট 60 ডেজ, এটা না, অল বাইক 2রা জানুয়ারি। এটার ভিতরে কি চলতেছে? এটার ভিতরে ক্যাটালগ চলতেছে খুব সম্ভবত। ওটা ওটা এটা উঠে আছে কেন? এই যে এইটার জন্য। আচ্ছা, অল বাইক 2রা জানুয়ারি, এটা সিলেক্ট করলাম। এখানে মাঝে মধ্যে সমস্যা করে, আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা আসতে যাইতেছে না। এদিকে সিলেক্ট করলাম, ফাইন। এটার মধ্যে এডিটে যাই। এটা একটা ক্যারাসোল অ্যাড চলতেছে, এই যে এদিকের মধ্যে। এটা আপনাদেরকে দেখানো হয়েছিল যে এভাবে ক্যারাসোল অ্যাড সেট করতে হয়। এখানে ক্যারাসোল অপশনটা সিলেক্ট করে দিবেন, তারপরে এখানে একের পর এক অপশন আসবে ইমেজ দেওয়ার, ইমেজের ডেসক্রিপশন, হেডলাইন দেওয়ার, ডেসক্রিপশন দেওয়ার। এখানে ইমেজ দিয়ে দিলেন, ডেসক্রিপশন দিয়ে হেডলাইন দিয়ে দিলেন, ডেসক্রিপশন দিলেন না দিলেন নাই, আমি দেই নাই। একের পর এক আমার যতগুলো প্রোডাক্ট আছে 7টা আমি অ্যাড করে দিয়েছি। এখানে চাইলে আরো ইমেজ অ্যাড করে দেওয়া যাইতো। যতগুলো ইচ্ছা আপনার প্রোডাক্টের ততগুলো ইমেজ প্রাইস সহ সুন্দর মতো দিতে পারেন। কাস্টমার হচ্ছে এখানে সে সোয়াইপ করে করে একের পর এক প্রোডাক্ট দেখতে পারবে। ওকে, দেয় বসে টাইম একবার দিলে তো আর দেওয়া লাগে না, বুঝতে পারছেন? একবার সে ক্যারাসোল অ্যাড একটা সেট আপ করলে এটা বহুদিন পর্যন্ত ইউজ করা যায়, বারবার ইউজ করতে হয় না। যাই হোক, আমি লিভো লিড দেখাচ্ছি। এই লিভো লিডের আন্ডারে 4টা অ্যাড চলতেছে, দেখেন। এই যে এদিকের মধ্যে এত গল্প কাহিনী, অ্যাড র্যাঙ্কিং, অ্যাড কোয়ালিটি, কনভার্সন, র্যাঙ্কিং রেট, এগুলো দেখে লাভ নেই আমাদের।
এই অ্যাড সেটটা মূলত এটা অ্যাড রাখাই উচিত না, বাট তারপরে হচ্ছে এটার থেকে রেসপন্স খারাপ আসতেছে, এই জন্য অ্যাডটা এখনো পর্যন্ত টিকিয়ে রাখা হয়েছে। তো এখানে দেখেন আমার ক্যাম্পেইন কয়টা, একটা ক্যাম্পেইনই সিলেক্ট করছি, এই ক্যাম্পেইনটার আন্ডারে অ্যাড সেটও একটা সিলেক্ট করছি, বেশি করা হয় নাই। ওটার আন্ডারে 4টা চাইল্ড আছে, মানে এদিকে ব্যাপারটা হচ্ছে দাদার এক ছেলে, ছেলের 4টা বাচ্চা, এইরকম আর কি। এটার ভেতরে আবার 2টা বাচ্চাকে আবার ঘুম পাড়া দেওয়া হয়েছে। এখন কারণ কি, এদের রেজাল্ট আরো কয়দিন আগে ঘুম পাড়ানো হয়েছে, এদের এটা 1 জানুয়ারি থেকে অ্যাডটা চলতেছে। তো এদের 2জনের রেজাল্ট খারাপ ছিল, এই 2জনের রেজাল্ট ভালো ছিল, বাট এদেরকে টাকা দেওয়ার পরে এরা নষ্ট হয়ে গেছে আস্তে আস্তে। এবং হইতে হইতে খরচ, আপনারা কস্ট পার রেজাল্ট বলতে কি, একটা লিডের জন্য তাদের রেজাল্ট আরো ভালো ছিল, বা তাদেরকে যখন এই 2জনের রেজাল্ট খারাপ আসছে, এদের 2জনকে বন্ধ করে এদের 2জনের কাছে পুরো $5, এখানে বাজেট ছিল $5, 4জনকে $5 দেওয়া হয়েছিল। রেজাল্ট যখন এরা 2জন খারাপ আনছে, এদেরকে বন্ধ করে দিয়ে এই 2জনকে $5 দেওয়া হয়েছিল, তখন ওদের রেজাল্ট আবার ভালো ছিল। বাট অনেকদিন ধরে অ্যাড চলতে চলতে তারাও রেসপন্স আস্তে আস্তে খারাপ হওয়া শুরু হয়ে গেছে। লিড আসতেছে, বাট খরচ পার লিডে খরচ বেড়ে গেছে। এখানে একটা কোশ্চেন যেটা হলো যে আমার যখন অ্যাডসেট থেকে আমি অনেকগুলা অ্যাড দিলাম, মানে বাজেট অপটিমাইজেশনের মাধ্যমে, এরকম যদি সিচুয়েশন হয় যে আমার এই অ্যাডসেটের ভিতরে এগুলো এইভাবে খারাপ রেজাল্ট আসতেছে লাস্টে, কিন্তু আমার বাজেটের টাকা রয়ে গেছে, নতুন করে আমি অ্যাডসেটকে অ্যাড করে ওই টাকাটা ওগুলোর ভিতরে ডিস্ট্রিবিউট করতে পারবো ওই সেম ইয়ার ভিতরে আরো অ্যাডসেট অ্যাড করে? এখানে ফুল আপনি সবকিছু এডিট মডিফাই করতে পারবেন, বাট একটা অ্যাডের রেসপন্স খারাপ হয়েছে, আপনি বুঝাতে চাচ্ছেন, ধরেন এটা সিম্পলি রেসপন্স খারাপ হয়েছে, আপনি ইমেজ চেঞ্জ করে, কন্টেন্ট চেঞ্জ করে, অডিয়েন্স চেঞ্জ করে, আবার ধরেন কথার কথা যে কোনো একটা চেঞ্জ করে আপনি আবার ওই অ্যাডটাকে রান করতে চাইতেছেন, এরকম কিছুই তো। বা নতুন আরেকটা আমি অ্যাডসেট আনলাম, অন্য প্রোডাক্ট, অন্য এরিয়া, অন্য অডিয়েন্স, সবকিছু আমার নতুন আরেকটা জিনিস আমি ওখানে অ্যাড করি, এটা পসিবল? হ্যাঁ, অ্যাড রান হওয়ার পরে ভালো রেসপন্স দেখে যে কোনো অবস্থায় আপনার যে কোনো একটা অ্যাডসেটের বাজেটের আন্ডারে আমার 5টা আছে, এই 5টার রেজাল্টের ভিতরে 2টা ভালো ছিল, 2-3টা খারাপ ছিল, কিন্তু আমি অফ করে দিলাম, যেটাগুলো ভালোগুলো আবার একসময় খারাপ হয়ে গেল, কিন্তু বাজেট আমার কিন্তু রয়ে গেছে $5 ভিতরে $3 রয়ে গেছে। আমি এখন $3 ওটা তো 2জনের কাছে চলে গেছে অটোমেটিক। না, ওই 2জনের ভিতরেও মানে কিছু রিমেইনিং ডলার রয়ে গেছে। এখন 3জন ভালো না 2জন ভালো? 2জন ভালো, 3জন খারাপ। 3জনকে বন্ধ করে দিচ্ছেন, যে $5 ছিল এটা 2জনের কাছে অটোমেটিক চলে গেছে। হ্যাঁ, ওই এরা তো কনজিউম করতেছে। হ্যাঁ, আফটার সার্টেন টাইম ওই ডলারগুলো কনজিউম করার পর ওদের রেজাল্ট খারাপ। হ্যাঁ, বা এই যে যেটা রেসপন্স আসতেছে না, ওখানে কিছু ডলার তো আমার রিমেইনিং রয়ে গেছে। এখন ওটার আন্ডারে বাজেটের আন্ডারে আমি নতুন করে ডিফারেন্ট প্রোডাক্ট, ডিফারেন্ট অডিয়েন্স পারবেন। মানে ওই রিমেইনিং টাকাটা একটা অ্যাড যখন পুরনো হয়ে যায় তখন তাকে আর বাঁচানোর চেষ্টা না করাই ভালো। এটাকে বন্ধ করে দিবেন। আপনি চাচ্ছেন, আপনি যখনই বন্ধ করবেন, আপনার বাজেট যাই করছিলেন না কেন, লাইফ টাইম হোক আর ডেইলি বাজেট হোক, সেটা কিন্তু আপনি ব্যাক পেয়ে যাচ্ছেন। মানে আপনার এক্সট্রা, আপনি বাজেট বেশি দিয়েছিলেন বাট বন্ধ করে দিয়েছেন, ফেসবুক এটার জন্য আপনার থেকে এক্সট্রা চার্জ করে না। তো আপনি যে কোনো সময় আপনি এটা বন্ধ করতে পারবেন, চালাতে পারবেন, নতুনটা অ্যাড করতে পারবেন, আপ টু ইউ। আচ্ছা, এদিকে কই গেল? এই রেসপন্স গুলো আমি আপনাদেরকে বলি, এই যে রেসপন্স দেখতেছেন, এগুলো আমাদের জন্য হচ্ছে কাল কি, এই যে 15 সেন্ট, 34 সেন্ট, 22 সেন্ট, 26 সেন্ট, 12 সেন্ট দেখতেছেন, এগুলো আজ থেকে 3 মাস আগে 3 সেন্ট, 4 সেন্ট, 5 সেন্ট ছিল। হঠাৎ করে একটা ঝড় আসলো আর এরকম হয়ে গেছে, এখন এটা ঠিক হওয়ার কোনো নাম গন্ধ নাই। এবং রিচও কমে গেছে।
এই অ্যাডটাই তো, ভিডিও অ্যাড কোনটা? এটা 34 সেন্ট। এটা কালকে আমি দেখছি যে মাত্র 600 মানুষ 700 মানুষকে দেখানোর জন্য সে 50 সেন্ট মানে 50 টাকা শুধু দেখাইছে, রেজাল্ট এখনো আনে নাই। তো একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে, আশা করি ঠিক হয়ে যাবে, নাও হতে পারে। এখন অ্যাড চলতেছে 336 এক্সপ্লোরের একটা চালা দিচ্ছি, এটা বন্ধ করে দেই। আপনাদের এই জায়গাটা দেখে কোনো কোশ্চেন আছে? একটা লাইভ অ্যাকাউন্টের কোনো রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, কস্ট পার ক্লিক, অ্যামাউন্ট এ পর্যন্ত স্পেন্ড, ডেইলি আজকের দিনে সে পর্যন্ত $4.12 খরচ করছে সে। তারপরে এখানের মধ্যে ডান দিকে গেলে নিউ মেসেজিং, কনভার্সন, মেসেজিং, রিপ্লাইস। এখানের আমি এই অবজেক্টিভটা সিলেক্ট করছি কিসে? অবজেক্টিভটা হচ্ছে লিড জেনারেশন, বাট এই অ্যাডটা দেখে 77 জন মেসেজ দিছে নতুন, তাদের সাথে কমিউনিকেট আমি করছি বা তারাও আবার মেসেজ দিছে, টোটাল 137 বার। 77, হ্যাঁ বের হয়ে যাবেন জান। 77 জন নতুন মেসেজ দিয়েছে, আর টোটালে 77 প্লাস আর বাকি যেগুলো আছে ওখানে আমরা রিপ্লাই দিয়েছি আমাদের এগেইনস্টে, আবার তারা রিপ্লাই দিয়েছে, এরকম হয়েছে। ওই ডাটাটা দেখাচ্ছে এখানে। রিলেভেন্সি স্কোরটা কই? এটার জন্য রিলেভেন্সি স্কোর দেখাচ্ছে না, আমি এখানে ছোট করে দিছিলাম অবশ্য। আপনার রোল কত আপু? অ্যাটেন্ডেন্স কোথায় এখানে? ইফাত না? ঠিক আছে জান। এখানে আর কারো কোনো কোশ্চেন নাই? আপনার কোনো কোশ্চেন নেই ভাইয়া? বাস্তবিক তো দেখাইতাছি রে ভাই, কোশ্চেন আসবে না। আপনি এই ডাটাটা কি বুঝতেছেন? এই আমি এগুলো বুঝতেছেন? ওকে, একটু প্রবলেম আছে বাচ্চাটা নাতিটারে নিয়ে, মারি যায় নিয়ে কোশ্চেন করতে পারেন যদি কিছু মনে আসে যে আপনি কি নাতিটার কি সমস্যা বলতে পারেন। নাতি সম্পর্কে ঠিক কোশ্চেন তো বেরিয়ে আপনার ছেলেকে দিলে কিন্তু নাতি পর্যন্ত কিভাবে গেছে? আশ্চর্য ব্যাপার, বাপের ছেলে দিছে, ছেলে নাতিরে দিতে পারে না? এটা কি অটো ছেড়ে দিয়েছে? অটো অটো সব অটো, নো কোশ্চেন। এটা আলাদা, এটা হচ্ছে রেসপন্সের উপর ডিপেন্ড করে। ওকে, আমি ই করি, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আর কারো কোনো কোশ্চেন নাই? যেহেতু আপনাদের অ্যাসাইনমেন্ট, কাস্টম অডিয়েন্স সেট করবেন 2টা, ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স সেট করবেন 1টা। প্রত্যেকদিন অ্যাসাইনমেন্ট থাকবে প্রত্যেক ক্লাসে? জি। আচ্ছা, কয় তারিখ? 9 কিছু কি বললেন? ওয়েবসাইট ছাড়া ধরে নেবেন আছে। কাস্টমার অডিয়েন্স সেট করতে ওয়েবসাইট লাগে না, পিক্সেল সেটআপ করতে ওয়েবসাইট লাগে। কাস্টমার অডিয়েন্স সেটআপ করতে আপনি ক্রিয়েট করতে পারবেন, বাট এটা কোনো অ্যাড, আপনি তো এখন তো কোনো আমাকে অ্যাড চালাচ্ছেন না, শুধুমাত্র আমাকে ডেমো দেখাচ্ছেন। সো ডেমোতে আপনি করতে পারবেন। অ্যাসাইনমেন্ট, অ্যাটেন্ডেন্স, রেস্ট্রিকশন খেলেও রেস্ট্রিক্টেড বললেও তো অ্যাড চালানো না, ক্রিয়েট অপশন বন্ধ করে দেয়। কিন্তু আগে ক্রিয়েট অপশন বন্ধ করতো না, একদম অ্যাড দিতে গেলে বলতো। মিঠু হালদার আগে ক্লাসে আসছিল? রেজাউল কবির আজকে, আর রেজাউল কবির কে? আপনি কেন আসেন নাই? নাজমিনা হাসান 2 ক্লাসে ছিলেন, আগামী ক্লাসে থাকবেন?
ঠিক আছে, হারায়েন না, কারণ আপনার আগামী ক্লাসে আপনার কোশ্চেন আছে। মিনাজুর রহমান শান্ত 2 ক্লাসেই আছে। শফিউল আমিন মোল্লা, মোল্লা সাহেব। মুজাহিদ ইসলাম, জি yes ইমন হোসেন সৈকত, সরি শওকতই তো। ইফাত ইনিনা, সাদিয়া সাফাওয়াত, মৃণাল কান্তি, ওকে। এমডি জাহিদ হাসান তুষার, আগে ক্লাসে। তানহা, আগে ক্লাসে। মুজাফফর হুসাইন, আগে ক্লাসে। আগে ক্লাসেটা জিজ্ঞেস করে নেব। আজরা হুসাইন, Yes. আগে ক্লাসে ছিলেন না। Present. সাবিকুন নাম নিপা, ওই যে চশমা আপুটা না, উনি তো আগের ক্লাসে ছিল, আপনারা যে দুইজন একসাথে বসছিলেন। নাজমুল হক ভাই 2 ক্লাসেই ছিলেন। এমডি ইমরান, তিনজন স্টুডেন্ট গায়েব। আর কারো কোনো কোশ্চেন আছে? ভিডিও কার? ক্লাসের এটা তো এক